নমস্কার। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর রসায়নবিদ্যার প্রথম চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টপিক। সেগুলো যে শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, ক্লাস 11 এবং ক্লাস 12-এরও অনেক চ্যাপ্টারের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো কাজে লাগে। তাই এগুলো ভালো করে বোঝা এবং এই সম্পর্কে যে গাণিতিক উদাহরণ সেগুলো ভালো করে করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে প্র্যাকটিস করা। তো আজকের আলোচনার মূল টপিক থাকবে হচ্ছে 6টা: পারমাণবিক ভর, পারমাণবিক ভর একক, গড় পারমাণবিক ভর, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো সংখ্যা আর মূলের ধারণা। এর মধ্যে লাস্ট যে টপিকটা মানে মূলের ধারণা, এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই বলে আজকে শুরু করা যাক। প্রথম টপিক পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর এই ওয়ার্ডটা থেকে আমরা কি বুঝতে পারছি? পারমাণবিক মানে একটি পরমাণুর ভর, কিন্তু একটি পরমাণুর ভর তো খুবই কম হবে, খুবই নগণ্য হবে। তাই বিজ্ঞানীরা যখন যে কোনো ধরনের রাসায়নিক গণনা করতে যায় সে তো তাতে অত ছোট মান নিয়ে ক্যালকুলেশন করা খুবই টাফ। তাই আমাদের কি করা হয়, পারমাণবিক ভর যেটা আমরা নিয়ে যেটা অঙ্ক করি সেটা একটি আপেক্ষিক নেওয়া হয়। মানে যে কোনো একটা পরমাণুর ভর এর সাপেক্ষে ওই পরমাণুর ভরটা কত গুণ ভারী সেইটা নিয়ে আমরা অঙ্ক করি। তাই এটি একটি আপেক্ষিক ভর, ঠিক আছে? এটি একটি আপেক্ষিক রাশি। বহু আগে হাইড্রোজেন স্কেল ইউজ করা হতো, কারণ হাইড্রোজেনের ভর হচ্ছে 1.008। হাইড্রোজেনের যে পারমাণবিক ভর তা হলো 1.008, রাউন্ড আপ করলে দাঁড়ায় 1। কিন্তু পরবর্তীকালে যত অঙ্ক আরও উন্নত হয় তত উন্নত স্কেলের প্রয়োজন হয়। তাই পরবর্তীকালে আসে হচ্ছে অক্সিজেন স্কেল, এবং বর্তমানে যেটা ব্যবহার করা হয় তা হচ্ছে কার্বন স্কেল। তো কার্বন স্কেল মানে হচ্ছে কার্বনের একটি পরমাণুর ভরের সাপেক্ষে তোমার যে মৌলের একটি পারমাণবিক ভর সেটা গণনা করা হয়। কিভাবে? সেটা হচ্ছে এইটা, যে কোনো মৌলের পারমাণবিক ভর সমান সমান সেই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি C12 কার্বন পরমাণুর ভর এর 12/1 তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। C12 হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্বনের একটা আইসোটোপ, ঠিক আছে? C12 পরমাণুর ভর, তো এর যে একটি পরমাণুর ভর হবে তার 12/1 দিয়ে যদি সেই মৌলের যেই মৌলের আমরা পারমাণবিক ভর বার করতে আছি সেই মৌলের যদি একটি পরমাণুর ভরকে ভাগ করা হয় আমরা পাবো হচ্ছে সেই মৌলটির পারমাণবিক ভর। ওকে, এবার যেহেতু দেখো এইটা গ্রামে, তাই দুটো গ্রাম গ্রাম কেটে যায়। তাই এই যে রাশিটা আমরা পাই, এই যে ভ্যালুটা আমরা পাই, সেটা কিন্তু একটি একক থাকে না কোনো, সেটার কোনো, সেই জন্য এই যে পারমাণবিক ভর এটি একটি এককবিহীন রাশি। এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় এবং এখান থেকে কোশ্চেন আসবে কি না তাও জানি না, আমার সময় তো আসেনি। তো আরও দুটো স্কেল আছে, ভৌত স্কেল এবং রাসায়নিক স্কেল। তো রাসায়নিক স্কেলে কিছুই না, রাসায়নিক স্কেলে ইউজ করা হয়েছে অক্সিজেনের যে 3টে আইসোটোপ আছে তার গড় পারমাণবিক ভর দিয়ে ভরের সাপেক্ষে একটি মৌলের পারমাণবিক ভর বার করা হয়। আর ভৌত স্কেলে শুধুমাত্র অক্সিজেন 16 যে আইসোটোপটা আছে তার একটি পরমাণুর ভরের সাপেক্ষে একটি পরমাণুর ভর বার করা হয়। এবং রাসায়নিক স্কেল এবং ভৌত স্কেলের পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক হলো, রাসায়নিক স্কেলে পারমাণবিক ভর সমান সমান ভৌত স্কেলে পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1.0002794। তো এটা জেনে রাখাটা ভালো, কিন্তু এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই টপিকটা। ওকে, সো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরের টপিক আসা যাক। পারমাণবিক ভর একক। হ্যাঁ, তো পারমাণবিক ভর একক হচ্ছে কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম যেটা, যে একটি C12 পরমাণুর প্রকৃত ভর তার 12/1 সাপেক্ষে তোমার অন্যান্য পারমাণবিক ভর বার করা হয়। তো পারমাণবিক ভর একক হচ্ছে এই ভ্যালুটা যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে তোমার পারমাণবিক ভর একক। অর্থাৎ যখন আমরা এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তো যখন আমরা পরমাণুর একটি পরমাণুর প্রকৃত ভর বার করব কোনো মৌলের, সেক্ষেত্রে মৌলটির পারমাণবিক ভরকে এই অ্যাটমিক মাস ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এই 1 মানে এটার ভ্যালু হচ্ছে এইটা 1.66 × 10⁻⁻24 গ্রাম। তো স্বাভাবিক, যখন আমরা কোনো মৌলের প্রকৃত ভর বার করতে চাবো তখন এই ভ্যালুটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এর পরবর্তীকালে অন্যান্য অনেক ধ্রুবকের ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, যেমন রিডবার্গ কনস্ট্যান্ট, তারপরে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার মধ্যে এটা হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু এটা হারাতে দিও না, এটাকে মনে রাখতে অলওয়েজ।
কারণ কোনো অঙ্কের শেষে হঠাৎ করে তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রকৃত ভর বার করো, এই প্রকৃত এই কথাটা যদি অ্যাড করে দেয় তখন কিন্তু এই পুরো ভ্যালুটা তোমাদের কাজে লাগাতে হবে। তো আমরা কি জানলাম যে 1 AMU ইকুয়াল টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তো সেক্ষেত্রে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর হবে মৌলটির পারমাণবিক ভর ইন্টু 1 AMU। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর আমরা বার করব। অক্সিজেনের পারমাণবিক ভর 16 আমরা জানি, তাই এর পরমাণুর যদি একটা প্রকৃত ভর আমরা বার করতে যাব তখন কী করবো, 16 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, এইটা আমাদেরকে বার করতে হবে। তো অনেক অঙ্কে তোমাদের কিন্তু এএমইউর জায়গায় ইউ দিতে পারে, গোলাবে না, দুটো একই জিনিস। বর্তমানে এএমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, এর পরিবর্তে ইউ মানে ইউনিফাইড মাস এই অক্ষরটি ব্যবহার করা হয়। তাই অঙ্কে যদি এএমইউ পরিবর্তে ইউ দিয়ে দেয় তোমাদের যাতে ভুল না হয় কোনো রকম। তো আসা যাক নেক্সট টপিকে। গড় পারমাণবিক ভর। এখন পারমাণবিক ভর তো আমরা শিখলাম, কিন্তু গড় পারমাণবিক ভর জিনিসটা কি? তার কারণ হচ্ছে যে কোনো মৌল সেটাকে নিয়ে সেটা যখন পারমাণবিক ভর আমরা বার করি তখন তার মধ্যে কিছু ত্রুটি আসে। কীরকম ত্রুটি? সেটা হচ্ছে সেই মৌলটির প্রকৃতিতে অনেকগুলো আইসোটোপ হয়, মানে সেই মৌলটির অনেক ধরনের আইসোটোপ হওয়ার জন্য কোনটার পারমাণবিক ভর নেব এই ধরনের ত্রুটি কিন্তু তোমার অঙ্কে আসতে পারে। এই কারণে কি করা হয়, যখন কোনো মৌলের পারমাণবিক ভর আমরা বার করি তার বার করার নিয়ম হচ্ছে সেই প্রত্যেকটি আইসোটোপের নির্দিষ্ট নিজস্ব পারমাণবিক ভর আগে বার করা হয় এবং তার যে প্রাচুর্যতা মানে প্রকৃতিতে কতটা পাওয়া যায়, কতটা অ্যাবান্ডেন্স তার, সেইটা আমাদের বার করতে হয়। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু মৌলের যে গড় পারমাণবিক ভর সেটা আমরা বার করি। সেটা কীভাবে বার করব? দুটো কিন্তু একই জিনিস জেনে রাখবে, গড় পারমাণবিক ভর আর পারমাণবিক ভর কিন্তু একই জিনিস, কিন্তু গড় পারমাণবিক ভরটা হচ্ছে ওই প্রত্যেক কটা আইসোটোপ আছে না, সেই প্রত্যেক কটা আইসোটোপকে নিয়ে যখন আমরা মৌলটাকে যখন কোনো অঙ্কে ইউজ করবো মৌলের পারমাণবিক ভর কোনটা ইউজ করব সেইটা হচ্ছে তোমার গিয়ে গড় পারমাণবিক ভর। তো সেটার নিয়ম কি, সূত্র কি? সেটা হচ্ছে, এটাকে বলা হয় সামেশন। সামেশন মানে হচ্ছে সমষ্টি। ওকে, যে কোনো কিছু সমষ্টি সেটাকে যখন আমরা অঙ্কে ইউজ করি সেটাকে এই সামেশন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সামেশন অফ প্রকৃতিতে আইসোটোপের প্রাচুর্যের শতকরা পরিমাণ গুণ আইসোটোপের পারমাণবিক ভর ডিভাইড বাই 100। এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝলে আরও স্পষ্ট বুঝতে পারবো। সেটা হচ্ছে, ধরে নেওয়া হলো ক্লোরিন। ক্লোরিনের দুটো আইসোটোপ এখানে আছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। তো ক্লোরিন 35 প্রকৃতিতে থাকে 75.77% আর ক্লোরিন 37 থাকে 24.23%। তো এদের যে ইন্ডিভিজুয়াল পারমাণবিক ভর, নিজস্ব যে পারমাণবিক ভর সেটা হচ্ছে এইটা 34.9689 AMU আর 36.9659 AMU। কিন্তু আমরা যখন অঙ্ক করি তখন কিন্তু মনে করে দেখো 34 বা 36 কোনোটা ইউজ করি না ক্লোরিনে। এবার যেটা ইউজ করি সেটা কীভাবে আসবে, সেটা হচ্ছে এইভাবে আসবে। তো প্রথমে এর যে প্রাচুর্যতা 75.77 সেটা দিয়ে এর যে পারমাণবিক ভর সেটাকে গুণ করলাম, যোগ সমষ্টি যোগ 24.23 ইন্টু 36.9659, ঠিক আছে? তো এইটাকে 100 দিয়ে, এটাকে হিসেব করে 100 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 35.4527 AMU। এই যে 35.4527 AMU যেটাকে আমরা রাউন্ড আপ করলে বা যেটার আসন্ন মান হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 30.55, এই 5টা হয়ে যাবে 5, এই 5টা হয়ে যাবে 10, তার মানে 35.5। তার মানে এই 35.5 AMU যেটা, এইটাকে কিন্তু আমরা ইউজ করি অলওয়েজ যে কোনো অঙ্কে। তো এটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। চলে আসা যাক নেক্সট টপিকে। আচ্ছা, এই টপিকেরই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে মেনশন করেছি যেগুলো তোমাদের জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ধরনের অঙ্কে তোমাদের ডাইরেক্ট গড় পারমাণবিক ভর বা পারমাণবিক ভর নাও দিতে পারে, সেক্ষেত্রে অন্যান্য অনেক কিছু টার্ম তোমার সেখানে ইউজ করতে পারে। তো দেখে ঘাবড়ে যাতে না যাও সেজন্য এই কটা পয়েন্ট আমি এখানে মেনশন করেছি। তো প্রথমটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কিছুই নয়, সেটা হচ্ছে তোমরা যে পারমাণবিক ভরটা জানো তার পাশে একটা গ্রাম বসিয়ে দেবে, সেটাই হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর। ইটস জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে হচ্ছে গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু কিছুই নয়, 1 গ্রাম পরমাণুর কোনো মৌল সমান সমান মৌলটির পারমাণবিক ভর, ঠিক আছে? তো গুলাবে না, এগুলো কিন্তু একই জিনিস, একটু ডিফারেন্স আছে, তাই গুলাবে না। গ্রাম পরমাণু সংখ্যা, যদি গ্রাম পরমাণু সংখ্যা তোমাকে বার করতে দেয় বা এই টার্মটা থাকে, সেক্ষেত্রে তোমার অলওয়েজ মনে রাখতে হবে যে তোমায় কিছুটা পরিমাণ ভর দিয়ে দেবে, সেই ভরের তোমায় গ্রাম পরমাণু সংখ্যা দেবে, সেই ভরে কতটা গ্রাম পরমাণু সংখ্যা কত সেটা তোমাকে বার করে দেবে। সেক্ষেত্রে কী করতে হবে, মৌলের যে অ্যাকচুয়াল ভর তোমাকে দিয়ে দিয়েছে,
ডিভাইডেড বাই মোলের গ্রাম পারমাণবিক ভর। ওকে, তো উদাহরণটা দেখে ভালো বুঝতে পারবো যে 60 গ্রাম N2-তে গ্রাম পরমাণু সংখ্যা কত যদি জিজ্ঞেস করে। তো 60 গ্রাম আমি কি বললাম, মৌলের যে ভরটা তোমায় দিয়ে দিচ্ছে সেটা, ডিভাইড বাই তার যে গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ 14 গ্রাম, সেটা করলে তোমার আসবে হচ্ছে 5, অর্থাৎ 60 গ্রাম নাইট্রোজেনের গ্রাম পরমাণু সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, আর লাস্টের টপিকটা হচ্ছে আণবিক ভর। এটা দেওয়াটা আমার অন্য কারণে, সেটা হচ্ছে এক্ষেত্রে অনেকের গুলিয়ে যায় একটা জিনিস, ভয়ের কোনো ব্যাপার নেই, আমারও গুলাতো, তাই এটা আমি মনে করলাম যে তোমাদের মেনশন করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে পারমাণবিক ভর যখন আমরা বার করি তখন কি করি, একটি মৌলের একটি পরমাণুর ভর নিই, তাকে একটি C12 পরমাণুর ভরের 12/1 দিয়ে ভাগ করি। তো আণবিক ভরের ক্ষেত্রে ওপরে তো আমরা অণুর ভর নেব, কোনো মৌল বা যৌগের একটি অণুর ভর নেব, কিন্তু নিচে C12 পরমাণুর কিন্তু অণুর ভর নেব না, এক্ষেত্রে C12 পরমাণুই কিন্তু থাকবে। ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে তোমাদের, এখানেই তোমাদের গুলাবে যে পারমাণবিক ভর মানে হচ্ছে একটি পরমাণুর ভরকে তুমি ভাগ করছো, আণবিক ভরের মানে হচ্ছে অণুর ভরকে ভাগ করছো, কিন্তু ভাগটা কিন্তু সেম জিনিস দিয়ে করতে হবে, সেটা কি C12 পরমাণুর ভরের 12/1 এইটা দিয়েই কিন্তু করতে হবে। এটা কিন্তু যাতে অণু না হয়, এটা যাতে পরমাণু থাকে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরের টপিকটা যে কত বেশি ইম্পর্টেন্ট সেটা আমার বলে বোঝানোর নেই, এই টপিকটার উপরেই দাঁড়িয়ে আছে তোমার টোটাল চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। তাই এটাকে খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে, এবং অনেক সময় ডাইরেক্ট অ্যাভোগাড্রো প্রকল্পটি কি এই কোয়েশ্চেনে কিন্তু তুলে দিতে পারে। তাই এই যে স্টেটমেন্টটা আছে, এই যে লেখাটা আছে, এর যাতে একটা অক্ষরও এদিক ওদিক না হয়, এটা একদম পাই টু পাই তোমাদের মুখস্থ করতে হবে। লেখাটা কী আছে, সমচাপ ও সম উষ্ণতায়, অর্থাৎ চাপ আর উষ্ণতা স্থির থাকবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সম আয়তন সকল গ্যাসে, অর্থাৎ মনে করো আমি 1 লিটার কার্বন ডাইঅক্সাইড নিলাম আর 1 লিটার হাইড্রোজেন নিলাম, তো দুটো গ্যাসে কিন্তু আমাকে সেম আয়তন নিতে হবে। সমসংখ্যক অণু বর্তমান, অর্থাৎ 1 লিটার কার্বন ডাইঅক্সাইডে যতগুলো অণু থাকবে, 1 লিটার অক্সিজেনে কিন্তু অক্সিজেনের ততগুলো অণুই থাকবে। এইটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো প্রকল্প। তাই এটা লাইন টু লাইন তোমাদের মনে রাখতে হবে। কেন সমচাপ ও সম উষ্ণতা? তার কারণ হচ্ছে আমরা কি জানি, চাপ ও উষ্ণতার তারতম্যের জন্য কিন্তু আয়তনের তারতম্য হয়, অর্থাৎ যদি উষ্ণতা বাড়ে আয়তন বাড়ে গ্যাসের, আর চাপ বাড়লে কিন্তু আয়তন কমে। তাই এই দুটো স্থির থাকা খুব প্রয়োজন, এই দুটো যদি তারতম্য ঘটে তাহলে কিন্তু এই প্রকল্পটি সেখানে খাটবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ কঠিন বা তরল এই টাইপের পদার্থগুলির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এই প্রকল্পটির গুরুত্ব কী, অর্থাৎ এই প্রকল্পটি কোন কোন জায়গায় খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম এই প্রকল্পটির মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞানীরা পার্থক্য প্রতিষ্ঠা করতে পারে, একটি একদম নিপুণ পার্থক্য প্রতিষ্ঠা করতে পারে পরমাণু আর অণুর মধ্যে, পরমাণু কি আর অণু কী। তারপরে হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের যে ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু এই অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে সংশোধন করা গেছে। গেল-লুসাকের যে গ্যাস আয়তন সূত্র, তার ব্যাখ্যাও কিন্তু এই অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে করা যায়। মৌলের পারমাণবিক ওজন ও গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে কিন্তু এই প্রকল্প খুবই কাজে এসছে, এবং রাসায়নিক বিক্রিয়াগুলোকে সমীকরণ দ্বারা প্রকাশ করা, এই ক্ষেত্রেও কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পের অবদান অসীম। তো এই কটা পয়েন্ট তোমাদের কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই লাইনটা তোমাদের কোয়েশ্চেনে দিতেই পারে ডাইরেক্ট, এবং তোমাদের এরকমও কোয়েশ্চেন করতে পারে যে অ্যাভোগাড্রো প্রকল্পের 2টি গুরুত্ব বা 3টি গুরুত্ব মেনশন করো, 2 নম্বর বা 3 নম্বরের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। তো এইটা কিন্তু মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে যাবে। এরপর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা ইন দ্য সিম্পলেস্ট মিনিং, যদি এর একদম সহজ মানে তুমি জানতে চাও, সেটা হচ্ছে ওই যে বললাম না সমসংখ্যক অণু থাকে, তো কত সংখ্যক অণু থাকে সেইটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, তো এটা ডেফিনেশন হচ্ছে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে অর্থাৎ যত সংখ্যক অণু বর্তমান সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এটাকে এন, ক্যাপিটাল এন বা NA তোমার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এন এর ভ্যালু কত, 6.022 ইন্টু 10⁻23। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু, এবং এটা তোমাদের মনে রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ বিভিন্ন ধরনের যখন তোমাকে অঙ্ক দেওয়া হবে সেখানে কিন্তু এই সংখ্যাটা তোমাদের বলে দেবে না, এই সংখ্যাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এই সংখ্যাটা ব্যবহার করে কিন্তু অঙ্কগুলো হবে, এটা মনে রাখাটা তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো বিজ্ঞানী মিলিকান সর্বপ্রথম এই মানটা নির্ণয় করেন, যে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা নির্ণয় করেন, এবং এটি কঠিন, তরল, গ্যাস 3টি অবস্থার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আচ্ছা, এই মান উষ্ণতা ও চাপ এর উপর নির্ভরশীল নয়, কারণ যে এটা কি ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কত সংখ্যক অণু আছে।
তো আমরা কি জানি উষ্ণতা চাপ বাড়লে আয়তন কমে বা বাড়ে, কিন্তু অণুর সংখ্যা তো চেঞ্জ হবে না, ওটা তো স্থিরই থাকবে, ওটা তো একই থাকবে। তাই এই মান উষ্ণতা বা চাপের উপর নির্ভরশীল নয়। তো অ্যাভোগাড্রোর ধ্রুবক হচ্ছে কিছুই নয়, যে অ্যাভোগাড্রোর সংখ্যা সেটা হচ্ছে পার মোল, যদি তুমি বসিয়ে দাও মোল টু দি পাওয়ার -1, এটাকে পার মোল বলা হয়, সেটাকেই অ্যাভোগাড্রোর ধ্রুবক বলা হয়। এখন মোল জিনিসটা কি সেটা আমি পরে ডিসকাশন করছি, কিন্তু অ্যাভোগাড্রোর ধ্রুবক আপাতত তুমি মনে রাখো যে অ্যাভোগাড্রোর সংখ্যা পার মোল, এক মোলে এত সংখ্যক অণু থাকে। এখন এক মোল কি সেটা আমি পরে ডিসকাশন করছি, এরপরে আসছি সেটাতে। আচ্ছা, এই অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে কতগুলো গুরুত্বপূর্ণ সম্পর্ক তোমাদের মাথায় রাখতে হয়। বিভিন্ন ধরনের এর আগে যে টপিকগুলো আমি আলোচনা করে এলাম তার সাথে অ্যাভোগাড্রো সংখ্যার কী সম্পর্ক সেটা তোমাদের মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমটা কী দিয়েছে, মৌলের একটি পরমাণুর ভর সমান সমান গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখানে বলে দিই, এখানে পাশে লিখে দিয়েছি আমি অ্যাভোগাড্রো সংখ্যা Na = এত, আর গ্রাম আণবিক ভর এখানে ক্যাপিটাল M দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তো মৌল বা যৌগের একটি অণুর ভর M/Na, অর্থাৎ গ্রাম আণবিক ভরকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো তুমি পাবে কোনো মৌল বা যৌগের একটি পরমাণুর ভর। ঠিক আছে, তারপরের সম্পর্কটা কি, W গ্রাম মৌল বা যৌগে অণুর সংখ্যা। W গ্রাম মানে কিছু গ্রাম তোমাকে মৌল দিয়ে দেওয়া হয়েছে, মৌল বা যৌগ দিয়ে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে তোমাকে বলা হয়েছে কতগুলো অণু আছে সেটা বার করতে। সেটা কীভাবে বার করবে, W × Na, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে সেই যে যত গ্রাম দেওয়া আছে সেটাকে ভাগ করবে, দিয়ে সেটাকে গুণ করবে, দিয়ে সেটা গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করে দেবে। ওকে, তারপরে হচ্ছে এসটিপিতে ভি লিটার গ্যাসে অণুর সংখ্যা। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর ভি লিটার কিছু গ্যাস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলে দেওয়া হয়েছে যে এই গ্যাসে তোমাকে অণুর সংখ্যা বার করতে হবে। সেটা কীভাবে করবে, এই ভি এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করবে, করে 22.4 দিয়ে ভাগ করে দেবে। এখন 22.4টা করতে গেলেও সেটা আমি পরে ডিসকাশন করছি। জেনারেলি সেটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো যে আমি প্রকল্পটা তোমাকে পড়ালাম সেখানে একটা পয়েন্ট আছে সম আয়তন। তো জেনারেলি জেনে রাখবে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। তো সেইখান থেকে তোমার এই 22.4টা এসছে। ঠিক আছে, তো এই সম্পর্কগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোটোখাটো বিভিন্ন অঙ্কে এই সম্পর্কগুলো তোমাদের কাজে আসবে। আচ্ছা, চলে আসি নেক্সট টপিকে আমাদের, মোলের ধারণা, কনসেপ্ট অফ মোল। এই মোল জিনিসটা কিন্তু প্রচুর অঙ্ক পাবে তুমি স্টয়কিওমেট্রি বিভিন্ন ধরনের অঙ্কে, যেমন রাসায়নিক গণনার, যেখানে তোমার রাসায়নিক বিক্রিয়া দিয়ে যে অঙ্কগুলো করতে হবে সেখানে মোল এর কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আইইউপিএসসি অর্থাৎ এই টোটাল কেমিস্ট্রি যা তোমরা পড়ো সেটা যে যার অর্ডারে মানে যেখানে যা নিয়ে সেটা ডিসকাশন করা হয়, যেটা নিয়ে সেখানে যারা রিসার্চ করে সেটা হচ্ছে আইইউপিএসসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরাই কিন্তু যে কোনো ধরনের তুমি যাই তত্ত্ব বা যাই থিওরি তুমি পাবলিশ করো সেটা কিন্তু অ্যাপ্রুভ করে হচ্ছে এরা, যে এই যে 1 সেকেন্ড এর সংখ্যা কী, 1 মিটার এর সংখ্যা কী, এগুলো কিন্তু সবই কিন্তু আইইউপিএসসি নির্ধারণ করে। তো আইইউপিএসসি অনুসারে মোল হলো অ্যাকচুয়ালি পদার্থের পরিমাণের এসআই একক, মানে কতটা কোনো পদার্থ আছে তার পরিমাণ, সেইটাকে কিন্তু আমরা বুঝতে পারি মোল দিয়ে। তো এর একটা অনেক ছোটোমোটো সংজ্ঞা আছে, কিন্তু জেনারেলি যেটা বলা হয় সেটা হচ্ছে 1 মোল কোনো পদার্থ বলতে কী বোঝায়, সেই পরিমাণ পদার্থ যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, আয়ন বা অণু বর্তমান। তো ফর এক্সাম্পল মনে করি অক্সিজেন পরমাণু নিয়ে আমি চিন্তা করছি, তো বলা হলো 1 মোল অক্সিজেন পরমাণু। এখন 1 মোল অক্সিজেন পরমাণু মানে কিন্তু সেই পরিমাণ অক্সিজেন যেই পরিমাণের মধ্যে 6.022 × 10⁻23 এত সংখ্যক অক্সিজেন পরমাণু বর্তমান। ঠিক আছে, এটা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, অণুর ক্ষেত্রেও একই ব্যাপার। তো আমি যদি বলি 1 মোল অক্সিজেন মানে 1 মোল O2, তো সেক্ষেত্রে কী হবে, কিন্তু কত পরিমাণ O2, যে পরিমাণ O2-র মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক তোমার অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক তোমার অক্সিজেন অণু বর্তমান। ঠিক আছে, তো এখানে তিনটের সাথে একটা সম্পর্ক আমি দেখিয়েছি, এটা ভালো করে তোমরা দেখে নেবে, ভালো করে দেখলে তোমরা বুঝে যাবে যে দেখো এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ মোল সংখ্যাকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো, সেক্ষেত্রে তুমি পাবে হচ্ছে অণুর সংখ্যা। আবার অণুর সংখ্যাকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো তুমি পাবে হচ্ছে মোল সংখ্যা। যদি মোল সংখ্যাকে তুমি আণবিক ভর দিয়ে গুণ করো তুমি পাবে গ্রামে প্রকাশিত ভর। আবার আবার গ্রামে প্রকাশিত ভরকে তুমি যদি আণবিক ভর দিয়ে ভাগ করো তুমি পাবে হচ্ছে মোল সংখ্যা। তো গ্রামে প্রকাশিত ভরের সাথে অণু সংখ্যারও এরকম একটা সম্পর্ক আছে। তো এই পার্টটুকু তোমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা, চলে আসি নেক্সট টপিকে, আমাদের নেক্সট পেজে। এইটা হচ্ছে তোমাদের বলতে পারো যে চার্ট, যেটা তোমাদের মনে রাখতে হবে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চার্টটা। এখানে দেখানো আছে এক মোলের সাথে প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা পরিস্থিতির সম্পর্ক কীরকম। এক মোল বলতে বোঝায় 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন, ঠিক আছে। আবার গ্যাসীয় অণুর এসটিপিতে আয়তন কিন্তু 22.4 লিটার। অর্থাৎ আমি যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, সেক্ষেত্রে কিন্তু আমাকে তোমাকে মনে রাখতে হবে যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আছে। তো এর সাথে একই সাথে কী আছে, অণুর গ্রাম আণবিক ভার, আয়নের গ্রাম আণবিক ভার, আর পরমাণু গ্রাম পারমাণবিক ভার, এই তিনটেই কিন্তু সব 1 মোল দ্বারা বোঝায়। ওকে, এবং যেটা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট নয়, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই কানেকশানটুকু। দেখবে মোলের সাথে কিন্তু সবার কানেকশান আছে, তার মানে কিন্তু এর সাথে এটারও কোনো কানেকশান আছে। অর্থাৎ 22.4 লিটার যদি আমি কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অণু থাকবে কিন্তু 6.022 ইন্টু 10⁻23। একইভাবে এর সাথেও এর সম্পর্ক আছে। আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর, অর্থাৎ যদি গ্রাম আণবিক ভর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড অণু সংখ্যা হবে কিন্তু এইটা। তো শুধুমাত্র যে মোলের সঙ্গে এদের সম্পর্ক আছে তা নয়, এদের নিজেদের সঙ্গে কিন্তু সেম সম্পর্ক। যেহেতু মোলের সঙ্গে এরা একইভাবে যুক্ত, অর্থাৎ 1 মোল বলতে যেহেতু এটাও বোঝায়, 1 মোল বলতে এটাও বোঝায়, তাই এটা বলতে কিন্তু এটাও বোঝায়। তাই এই পার্টটুকু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে জিনিস, যে গ্রামাণবিক ভর, অণুর সংখ্যা আর আয়তন, এই তিনটের মধ্যে সম্পর্ক তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কারণ অঙ্কে সবসময় তোমাদের 1 মোল দিয়ে দেবে না, তোমাকে বলে দেবে হয়তো 22.4 লিটার বা 44.8 লিটার। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 44.8 লিটার মানে সেখানে 2 মোল আছে, তার মানে 2 ইন্টু 2 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে, ঠিক আছে। তো এই রিলেশনটা কিন্তু তোমাদের মনে রাখা খুব দরকার। তুমি এটাকে স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা ভিডিওটা ডাউনলোড করে বারবার দেখতে পারো। আচ্ছা, তো হিসেব মতো আমাদের আজকে টপিক আলোচনা শেষ। এবার আমরা চলে আসবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। তো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অ্যাভোগাড্রো প্রকল্পকে কি সূত্র বলা যায়? কেন যায় না? তো জেনারেলি জেনে রাখবে, যে কোনো মতবাদ সেটাকে সূত্র বলতে গেলে কিন্তু তাকে দুটো টেস্টের মধ্যে দিয়ে পাস করতে হয়, দুটো পরীক্ষা থাকে তার। এক হচ্ছে গাণিতিক, সেটাকে দেখতে হবে থিওরিটিক্যালি, মানে গাণিতিকভাবে সেটা প্রুভড হচ্ছে কিনা, সেটা প্রমাণিত হচ্ছে কিনা। আর একটা হচ্ছে পরীক্ষামূলক, মানে যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট বা ডাইরেক্ট প্রত্যক্ষ যে কোনো ধরনের পর্যবেক্ষণ বা পরীক্ষা করে তোমাকে দেখতে হবে যে সিদ্ধান্ত আসবে কিনা, সেই সিদ্ধান্তে সেই মতবাদটা আসছে কিনা, অর্থাৎ সিদ্ধান্ত হিসেবে সেই মতবাদটা তোমার সত্য কিনা। এই দুটোর মধ্যে দিয়ে পাস করলে কিন্তু তবেই তোমার যে কোনো মতবাদকে সূত্র হিসেবে গণ্য করা হয়। এখন অ্যাভোগাড্রো প্রকল্প বলা হয়, সূত্র কেন বলা হয়, তার কারণ হচ্ছে অ্যাভোগাড্রোর যে গাণিতিক রূপ সেটা সত্যি, এবং শুধুমাত্র এর ক্ষেত্রে সত্যি নয়, অন্যান্য আরও যে মতবাদ আছে, অন্যান্য যে পরীক্ষা আছে, সেগুলোর ব্যাখ্যাও এটা দিয়ে করা যায়। কিন্তু এর কোনো প্রত্যক্ষ পরীক্ষা আজ পর্যন্ত দেখা যায়নি, অর্থাৎ এমন কোনো পরীক্ষা নেই যেটা দিয়ে তোমার এই অ্যাভোগাড্রো প্রকল্পকে প্রমাণ করা যায় ডাইরেক্টলি। তো সেই কারণে কিন্তু অ্যাভোগাড্রোকে প্রকল্প বলা হয়, সূত্র বলা হয় না। কিন্তু যেহেতু এইটা দিয়ে অনেক কিছুতে এটা কাজে আসে, এটার অ্যাপ্লিকেশান অনেক ভাস্ট, সেই কারণে কিন্তু একে সূত্রের সমান মর্যাদা দেওয়া হয়। কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলা হয় না বেসিক্যালি কিন্তু এই কারণে। তার কারণ হচ্ছে এর কোনো পরীক্ষামূলক প্রমাণ বা এর কোনো প্রত্যক্ষ পর্যবেক্ষণ এটা কিন্তু এক্সিস্ট করে না, এটা কিন্তু নেই। এই কারণে এটাকে শুধুমাত্র প্রকল্প বলা হয়, সূত্র বলা হয় না। এরপরের কোয়েশ্চেন, 1 মোল O2 আর 1 মোল O কি একই পরিমাণ? আচ্ছা, 1 মোল O2 বলতে কিন্তু বোঝা যাচ্ছে 1 মোল অক্সিজেন অণু, আর 1 মোল O বলতে বোঝা যাচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। তো বলছে দুটোর পরিমাণ কি সমান? দেখো, দুটোর মধ্যেই কিন্তু তোমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, কারণ দুটোই 1 মোল আছে। তাই 1 মোল O2 মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। কিন্তু এটার ওয়েট কিন্তু 32 গ্রাম, কারণ এর আণবিক ভর কিন্তু 32 গ্রাম, কারণ এর মধ্যে দুটো অক্সিজেন পরমাণু আছে। আর 1 মোল অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে তোমার সরি, এখানে ভুল হয়েছে একটা, এটা অণু হবে না, এটা পরমাণু হবে। ঠিক আছে, তো 1 মোল অক্সিজেন পরমাণু যখন চিন্তা করছি, সেক্ষেত্রে 6.022 and 10⁻23 সংখ্যক পরমাণু কিন্তু থাকবে, কিন্তু সেক্ষেত্রে তোমার ওয়েট হবে কিন্তু 16 গ্রাম, কারণ অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে 16। তাই এই দুটো কিন্তু একই পরিমাণ নির্দেশ করে না।
যদিও এদের মধ্যে অণুর সংখ্যা সমান, তাই তোমাকে যদি জিজ্ঞেস করে যে অণুর সংখ্যা কত, দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমার অণুর সংখ্যা একই হবে, কিন্তু অণু বা পরমাণুর সংখ্যা কিন্তু একই হবে, কিন্তু পরিমাণ কিন্তু একই হবে না, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা চলে আসি, কি বলা আছে, 16 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 8 গ্রাম O2 মানে অক্সিজেন, 4 গ্রাম নাইট্রোজেন আর 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে সর্বাধিক অণুর সংখ্যা কোনটাতে আছে, মানে কোনটাতে সবচেয়ে বেশি অণু আছে এবং কোনটাতে সবচেয়ে কম অণু আছে। তো আগে আমাদের আলোচনা করা যাক, আমাদের আগে আসা যাক কত গ্রাম অণু আছে, ঠিক আছে, কারণ আমরা কি জানি 1 গ্রাম অণু সমান সমান 1 মোল, তাই তো, তার মানে যত গ্রাম অণুর সংখ্যা, যত গ্রাম অণুর পরিমাণ যত বেশি হবে তত তোমার অণুর সংখ্যা বেশি হবে। তো অবভিয়াসলি 16 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 16/44, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তো সেখান থেকে আমরা পাচ্ছি 0.3636 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড। 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 8/32 ইকুয়াল টু 0.25 গ্রাম অণু নাইট্রোজেন, অক্সিজেন। 2 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে পাচ্ছি কিন্তু 2/2 1 গ্রাম অণু হাইড্রোজেন, আর 4 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে পাচ্ছি 4/28 ইকুয়ালস টু 0.1428 গ্রাম অণু নাইট্রোজেন। তো এই ডেটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার গ্রাম অণুর পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ যে 2 গ্রাম হাইড্রোজেন আছে তার মধ্যে কিন্তু তোমার অণুর সংখ্যা সর্বাধিক, অর্থাৎ 2 গ্রাম H2 গ্যাসে অণুর সংখ্যা সর্বাধিক ও 4 গ্রাম নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা সর্বনিম্ন। তো এই গ্রাম অণু থেকে কিন্তু এই তোমাদের অণুর সংখ্যা বার করা যায়, কারণ এখানে তোমাকে ডাইরেক্টলি জানতে চায়নি যে অণুর সংখ্যা কত, তোমাকে জিজ্ঞেস করেছে কার অণুর সংখ্যা সবচেয়ে বেশি এবং কার সবচেয়ে কম, তাই তোমাদের এখানে গ্রাম অণুটা বার করলেই সেই অ্যান্সারটা তোমাদের বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি কিছু গাণিতিক উদাহরণে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে মোল বা অ্যাভোগাড্রো প্রকল্প এগুলো নিয়ে আলোচনা করলাম সেটার কিছু অঙ্ক আমরা চলে আসি। তো প্রথম অঙ্কটা দিয়েছে হচ্ছে 12.046 ইন্টু 10⁻25 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত। তো দেখেছো এখানে কিন্তু মোল তোমাকে মেনশন করে দেয়নি, তোমায় কি বলেছে, বলছে এত সংখ্যক অ্যামোনিয়া অণু আছে এবং এর ভর জানতে চেয়েছে। তো আগে আমাদের লিখতে হবে কি, বার করতে হবে কি, 1 গ্রাম অণু অ্যামোনিয়া ইকুয়াল টু কত, 1 গ্রাম অণু অ্যামোনিয়ার ভর বা অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 গ্রাম, তো সমান সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। এবার আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের বলা আছে 12.046, ঠিক আছে, ইন্টু 10⁻25 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত। তো অবভিয়াসলি ঐকিক নিয়মের মাধ্যমে যদি আমরা এটাকে অঙ্ক করি তো কী আসবে, 17 ইন্টু 12.046 ইন্টু 10⁻25 ডিভাইড বাই 6.022 ইন্টু 10⁻23। তো সেক্ষেত্রে এইটা যেটা আসছে এটা হচ্ছে তোমার গিয়ে অ্যান্সার, এইটা হচ্ছে তোমার যে এত সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর, ঠিক আছে। এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের মোট আধান কত। আচ্ছা, আধান, একটা ইলেকট্রনের আধান আমরা জানি কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাই 1 মোল ইলেকট্রন মানে কি, এত সংখ্যক ইলেকট্রনই কিন্তু 1 মোল ইলেকট্রন মানে কিন্তু এই এত সংখ্যক ইলেকট্রন, তাহলে এইটা দিয়ে অফকোর্স তার যে আধান আছে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে 96,352 কুলম। এখন জেনে রাখবে এই যে 1 মোল ইলেকট্রন তার যত কুলম হয়, তার যে আধান হয়, টোটাল আধান, সেইটা ইকুয়ালস টু কিন্তু 1 ফ্যারাড। অর্থাৎ তোমাকে যদি কোথাও শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে 1 মোল ইলেকট্রনের মোট আধান কত, সেক্ষেত্রে যদি এই অপশানটা না থাকে তুমি এই অপশানটা লিখবে যে 1 ফ্যারাডে, ঠিক আছে। এটা কিন্তু সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, আর এখন এমসিকিউ এর নাম্বারও বাড়িয়ে দেওয়া হয়েছে পরীক্ষায়, তাই এই টাইপের কোশ্চেন কিন্তু হরদম তুমি দেখতে হবে। যদি মনে করো এক্সামিনার কিছুটা কঠিন কোশ্চেন করবে, তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের ওখানে দেখতে হবে তুমি। আচ্ছা, এরপরে হচ্ছে এসটিপিতে 44.8 লিটার ওজন গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, তো কী বলা হয়েছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার, এটাতে 44.8 লিটার ওজন গ্যাস। আচ্ছা, 44.8 লিটার ওজন গ্যাস মানে কি, 2 মোল ওজন গ্যাস। তো আমরা কি জানি এসটিপিতে 22.4 লিটার ওজন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 44.8 লিটার ওজন গ্যাসে অণুর সংখ্যা কত হবে, এইটা বাই এটা, তাহলে ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার আমরা কি জানি, আমরা কিন্তু বলতে বলেনি কিন্তু অণুর সংখ্যা কত, এইখানে কিন্তু তোমাদের ট্রিকি, তোমায় কি বলে যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে কিন্তু এখানে তোমায় জানতে হবে যে ওজন গ্যাসের সংকেত কী বা ওজন গ্যাসের যে ফর্মুলা সেটা কী, সেটা হচ্ছে O3, অর্থাৎ একটা ওজন গ্যাসের অণুতে 3টে অক্সিজেন পরমাণু থাকে। তো সেক্ষেত্রে কী হবে, তোমার যে অ্যান্সারটা বেরোলো সেটা হচ্ছে 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে সেখানে তোমার অক্সিজেন পরমাণুর সংখ্যা তুমি যদি বার করতে হয় তাহলে 3 দিয়ে সেটা মাল্টিপ্লাই করে দিতে হবে, 3 দিয়ে সেটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তো তোমার যে ফাইনাল অ্যান্সার আসবে সেটা হচ্ছে এইটা 3.6132 ইন্টু 10⁻24। এত সংখ্যক অক্সিজেন পরমাণু কিন্তু তোমার ওজন গ্যাসে পাওয়া যাবে যদি 44.8 লিটার ওজন গ্যাস নেওয়া হয়। ওকে,
আর এটাই লাস্ট কোয়েশ্চেন, এরপরে যে কোয়েশ্চেনটা দেবো সেটা হচ্ছে 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে কত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু আছে। এখন এই মিলিমোল এই টার্মটা তোমরা আগে শোনোনি, তাই অনেকে কিন্তু এই কোয়েশ্চেনটা আমি দেখেছি, এটা খুবই সহজ কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকে ভুল করে আছে, কারণ মিলিমোল টার্মটা কেউ শোনেনি, সবাই কি শুনেছে মোল মোল মোল, চারিদিকে মোল। মিলিমোলটা কি? তো মিলিমোল মানে কিছুই না, আমরা কি জানি, আমরা পড়েছি না লিটার, মিলিলিটার, মিটার, মিলিমিটার। তাহলে এতক্ষণে তোমরা ধরেই নিয়েছো যে মিলি কথার অর্থ হলো 10⁻³ এরকম অনেক আছে আরও, মাইক্রো, ঠিক আছে, পিকো, ন্যানো, শুনেছো এগুলো হয়তো, অ্যাংস্ট্রম। তো এইগুলো হচ্ছে কিন্তু কিছুই না, এগুলো কিন্তু তোমার কিন্তু স্কেল, মানে তোমার যে মোলটা দিচ্ছে মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। তার মানে এখান থেকে তোমাদের সহজেই অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা কি জানি, তাহলে 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত হবে? তোমার যে অ্যাভোগাড্রোর সংখ্যা এটা হচ্ছে 1 মোলে থাকে এতগুলো অণু ইন্টু 10⁻³ সিম্পল। তো সেখানে তোমার অ্যান্সার কত আসবে? 6.022 ইন্টু 10⁻20, 23 হবে না, কারণ এখানে কিন্তু 10⁻³ আছে। তো আমরা যদি সূচকের নিয়ম অনুসারে এই দুটোকে গুণ করি তো সেক্ষেত্রে কিন্তু আমার আসবে হচ্ছে 10⁻20। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এটাও শর্ট কোশ্চেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তবে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদেরকে দেবে। এখানে 44.8 লিটার ওজন গাছ দিয়েছে, এখানে কিন্তু তোমাকে তার যে আণবিক ভর, গ্রাম আণবিক ভর দিয়ে দিতে পারে, কিছুটা ভর দিয়ে দিতে পারে, বলতে পারে যে এত গ্রাম ওজন গ্যাসে কতটা আছে। তো সেক্ষেত্রে কিন্তু ঘাবড়াবে না, সবই কিন্তু ওই যে চার্টটা দেখালাম মোলের, তার সঙ্গে কিন্তু রিলেটেড। আশা করি তোমাদের মূল কনসেপ্ট আর অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি। এই বলে আজকের ক্লাস শেষ করছি। নমস্কার।